রাতভর রাজধানীর ৬৫ চেকপোস্টে যৌথ বাহিনীর তল্লাশি। কেউ বিপদে পড়লে সবাইকে এগিয়ে আসার আহ্বান ডিএমপি কমিশনারের। যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। ঢাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং আপনাদের সাহায্য সহযোগিতা একান্তই কাম্য। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, নেতৃত্ব দেবেন ছাত্রদের রাজনৈতিক দলে। দেশের প্রয়োজনেই বেছে নিলেন রাজপথ। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিক করে তুলছেন কেউ কেউ। সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান তারেক রহমানের। কাদা ছোড়াছড়ি ও হানাহানি করলে বিপন্ন হবে স্বাধীনতার সার্বভৌমত্ব। সতর্ক বার্তা সেনাপ্রধানের। দ্রুত পিলখানা হত্যা বিচারের তাগিদ। নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। জামায়াত নেতা এটিএম আজহারের লিপ্ত আপিলের বিষয়ে আদেশ আজ। ট্রাইব্যুনালে মায়ের ডাকের গুমের ১০০ অভিযোগ দাখিল। আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অপপ্রচারের বড় জবাব। সুষ্ঠু ও ন্যায় বিচারে নিশ্চিত সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির বাদশা মরার লড়াইয়ে নামছে আফগানিস্তান ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩টায় মুখোমুখি হবে দুদল। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। হয়ে উঠেছেন দেশের গণমানুষের অন্যতম নেতা। তাই নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। পদত্যাগের কারণ হিসেবে জানালেন, সরকারের চাইতেও রাজনীতির মাঠে তাকে এখন বেশি প্রয়োজন। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। শান্ত চোখ, মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ছাত্র জনতার উদ্দেশ্যে যখন ভাষণ দেন, তখন তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি, যে আন্দোলনে উত্তাল হয়েছিল পুরো বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। এ সময় নির্মম নির্যাতনেরও শিকার হন তিনি। তার নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামে ছাত্র জনতা। সবার অংশগ্রহণে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। ৬.৫ মাসের মাথায় দায়িত্ব ছেড়ে ছাত্র জনতার কাতারে ফিরলেন নাহিদ। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। তা সত্যি করে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পদত্যাগের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক শক্তির উত্থানে এখন তার রাজপথে থাকা প্রয়োজন। গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। এখনো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলেও অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হবে বলে মনে করেন তিনি। এখনো আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে বলেও জানান নাহিদ ইসলাম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভোটের রাজনীতিতে বিশ্বাসী বিএনপি নির্বাচন চাইবে, এটি স্বাভাবিক। এই স্বাভাবিক ব্যাপারকে কিছু সংখ্যক লোক অস্বাভাবিক করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের ভেতরের লোকজনের নানা রকম কথার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। সাইফুল রিপনের প্রতিবেদন।
কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। বলেন, জনগণের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির রাজনৈতিক ভিত্তি তত মজবুত হবে। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা, সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। পলাতক স্বৈরাচার রাষ্ট্র কাঠামো গুড়িয়ে দিয়ে গেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতার প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। মত পার্থক্য হলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে মত পার্থক্যকে কোনোভাবেই বিভেদের রূপ দেয়া যাবে না। আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নিজেরা কাদা ছোড়াছুড়ি, হানাহানি, মারামারি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে পিলখানা হত্যা মামলায় কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সেনার প্রধান। এ সময় ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচনের ইঙ্গিতও দেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো পালন করা হলো জাতীয় শহীদ সেনা দিবস। এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আলোচনা সভায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পিলখানার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করতে সবাইকে তাগিদ দেন সেনাপ্রধান। বলেন, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। জাতীয় নির্বাচন পরবর্তী দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়ে সেনানিবাসে ফেরার প্রত্যাশাও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য পরিহারের আহ্বানও জানান তিনি। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়,
প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্রের লক্ষ্যে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যে জাতীয় ঐক্য, এটি আমাদের জন্য আজকে খুবই জরুরি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহার লিফট টু আপিলের অনুমতি পাবেন কিনা আজ আদেশ দেবেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। শুনানিতে হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা সে প্রশ্ন তোলেন আপিল বিভাগ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ২০১৪ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর ১১৩ যুক্তিতে তার খালাস চেয়ে আবেদন করেন তিনি। ২০১৯ সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের রিভিউ আবেদন করা হয় আজ। মঙ্গলবার শুরু হয় রিভিউ শুনানি। শুরুতেই প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের বিচারের মামলাগুলো নিয়ে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধে বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা প্রশ্ন তোলেন আপিল বিভাগ। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। তবে এর আগে নতুন করে লিফট টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না, এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। জামাতের সেক্রেটারি জানান, তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। তাকে মুক্ত করতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন জামাতে ইসলামী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগের আমলে ১০০ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০০টি অভিযোগ দাখিল করেছে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংগঠনটির নেতারা। গুম হওয়া ১০০ জনের মধ্যে ৯৫ জন এখনও ফেরত আসেনি। এর মধ্যে আছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। অভিযোগে শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ১০০টি অভিযোগ এখানে দায়ের হয়েছে এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে দায়ের করেছেন তারা হলো অফিসার অফ র্যাব, অফিসার ডিবি, অফিসার পুলিশ, অফিসার সিটিটিসি এবং অফিসার ডিজিএফআই। তন্মধ্যে জিয়াউল হাসান, যিনি ইতোমধ্যে জেলে আছেন, এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারেক সিদ্দিকী, জাভেদ পাটোয়ারি, পুলিশের আইজিপি ছিলেন, মনিরুল ইসলাম, বেনজির এবং আরও উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ৬ মাস চলে যাওয়ার পরেও আমরা কোনো আমাদের তথ্য জানতে পারিনি, অ্যাটলিস্ট ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারেনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে প্রামাণ্য দলিল হিসাবে দেখছেন তার সহপাঠী, সহযোদ্ধা এবং পরিবার। প্রতিবেদনটি এ হত্যাকাণ্ড নিয়ে ন্যাক্কারজনক অপপ্রচারের বড় জবাব বলেই মনে করেন তারা। আর সুষ্ঠু ও ন্যায় বিচারে এটি সহায়ক হবে বলে মত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। বুলেটের সামনে আবু সাইদের এই আত্মদান নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। ১৬ জুলাইয়ের এই দৃশ্য রাজপথে নামিয়েছিল দেশের সব ছাত্র জনতাকে। তীব্র আন্দোলনে ২২ দিনেই চূর্ণ হয়ে যায় পতিত সরকারের দাম্ভিকতা।
সম্প্রতি জাতিসংঘের ডিজিটাল ফরেন্সিকে আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। রিপোর্ট বলছে 14-15 মিটার দূরে বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ পুলিশের জন্য হুমকি ছিল না। আবু সাইদের হৃৎপিণ্ড, ফুসফুস, তলপেট সহ বুকের ডান পাশে 40 এবং বাঁ পাশে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল। শটগান দিয়ে অন্তত 2বার গুলি করা হয়েছিল তাকে। জাতিসংঘের প্রতিবেদনের পর সুষ্ঠু বিচারের আশা জাগিয়েছে সহযোদ্ধা ও সহপাঠীদের মাঝে। পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারপর তারা ষড়যন্ত্র করেছে, সারা বিশ্ব দেখেছে এবং তার যে মৃত্যুটা, এটা তো আসলে প্রমাণ করার মতো সেরকম কোনো বিষয় নেই। এটা খুবই আমরা সাধুবাদ জানাই যে জাতিসংঘের মতো একটা জায়গা এই বিষয়টাকে দালিলিক প্রমাণ হিসেবে দেখেছে। এই প্রামাণ্য দলিলটি তার বিচারের কাজে যথাযোগ্যভাবে কাজে লাগবে বলে আমরা প্রত্যাশা করি। আর দেরি করার কোনো ওয়ে নেই আমি মনে করি। আমি আহ্বান জানাবো দ্রুততার সহিত আমাদের এই আবু সাইদ হত্যা মামলা বিচারটা কার্য সম্পন্ন করা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি আবু সাইদের বাবা ও মায়েরও। আমার ছেলেকে গুলি করে হত্যা করলো, তাদের যেন সরকারের কাছে এই দাবি আমার কঠিন বিচার হয়, সকল আসামিকে যেন আইনের আওতায় আনে তাদের কেন উপযুক্ত শাস্তি দেয়। জাতীয় সংঘের কাছে আমার ছেলের বিচার চাই। এদিকে আবু সাইদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিবেদনে ধরা পড়ে গেছে, তাদের পরীক্ষায় ধরা পড়ে গেছে যে সরাসরি পুলিশ গুলি করে যে মারছে। আবু সাইদের হত্যাকারীদের অতি শীঘ্রই যে মামলাটা এখনো নিষ্পত্তি হচ্ছে না, এখনো কোনো আসামি ধরা পড়তেছে না, সেটা শিক্ষার্থী, জনসাধারণ, বাংলাদেশ সবাই তাকিয়ে আছে। আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে 3টি আলাদা মামলা হয়েছে, 3টিরই কার্যক্রম চলমান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বুধবার সকাল 10টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভুইয়া স্বাক্ষরিত অফিস আদেশে তথ্য জানানো হয়। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষের প্রতিবাদে ভিসি, প্রো-ভিসি সহ 3 কর্মকর্তার পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা। অপরাধীদের ধরতে রাতভর রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। রাতে জননিরাপত্তার এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যে কোনো অপরাধ আর বরদাস্ত করা হবে না, আর সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান ডিএমপি কমিশনারের। কেউ বিপদে পড়লে আশেপাশের সবাইকে এগিয়ে যাওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব প্রতিরোধে মাঠে নামানো হয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি। খোদ রাজধানীতেই বসানো হয়েছে 65টি চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন। মঙ্গলবার রাত 12টার দিকে বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী ও উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানান। ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং 2-1টি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। ঢাকা উদ্যান আদাবর থেকে চিহ্নিত সন্ত্রাসী টঙ্গা বাবু, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, মোহাম্মদপুর থানায় আছে। এর আগে আমরা কবজি কাটা আনোয়ার, তাকেও অ্যারেস্ট করছি। ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ, আসেন সম্মিলিতভাবে আমরা এই ধরনের অপরাধ, এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স, পেটি স্ট্রিট অফেন্স, এটা পৃথিবীর 3য় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি, এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করে, সেটা রাজনৈতিক বা ছিনতাই হোক, বরদাস্ত করা হবে না।
প্রত্যেকটা সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে। নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও গত রাতে রাজধানীর যাত্রাবাড়ির সুতি এলাকায় জাহিদ নামে এক যুবককে গুলি করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। এদিকে গত রাত 11টার দিকে যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় বাসার সামনে মোহাম্মদ ইকবাল নামে এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সাজেকের অগ্নিকাণ্ডের রিসোর্ট মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী। আগুনে পুড়েছে তাদের ৩৫ বসত বাড়ি। ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান এসব নিঃস্ব মানুষ। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সাজেক ভ্রমণে বাধা থাকছে না পর্যটকদের। সহকর্মী মিশু মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডের পর রুইলুই পাড়ার এই ইস্টন গার্ডেনেই রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর 16টি ও স্থানীয় ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। আগুন থেকে রক্ষা করতে পারেননি তেমন কিছুই। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোজার ঠাই। ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম ক্ষতির মুখে পড়েছে রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও দোকানপাট হারানোরাও। ভবিষ্যতের অনিশ্চয়তায় এসব মানুষের কপালে এখন চিন্তার ভাঁজ। আমাদের তো বসত বাড়িগুলা যা আছে সবগুলা পুরো ছাই হয়ে গেছে। ঘর পুড়ে গেছে মানে সবগুলো শেষ, কিছু জিনিস বাইর করতে পারে না। পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় মানুষের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদের এই জনপ্রতিনিধি। সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে ফুটিয়ে তুলুক। ফায়ার সার্ভিস বলছে রিসোর্টগুলো কাঠের তৈরি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া রিসোর্টগুলোতে অগ্নি নির্বাপনের সরঞ্জাম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। তবে রিসোর্ট কটেজগুলো পুড়ে গেলেও ঘুরে দাঁড়ানোর আশা পর্যটন ব্যবসায়ীদের। অক্ষত রিসোর্টগুলোতে উঠতে পারবেন পর্যটকরা। নিষেধাজ্ঞা তুলে নেয় সাজেক ভ্রমণে এখন আর বাধা থাকছে না। আমরা অনেকখানি অগ্রসর হতে পেরেছি। সকল কিছু বিবেচনায় নিয়ে আমরা পর্যটনের উপর যে নিষেধাজ্ঞা, সাময়িক নিষেধাজ্ঞা ছিল, সেটাও আজকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সাজেকে আগুন লাগার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ ঢাকা আসছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। ঢাকায় রাশিয়ান হাউসের 50 বছর পূর্তি অনুষ্ঠানে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন রোসাটম মহাপরিচালক। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার অ্যালেক্সি লিখায়েভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরজমিনে পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষ 2020 সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন রোসাটম মহাপরিচালক। Together to address regional and global challenges and ensure that the bonds between Bangladesh and Russia remain as strong as ever. May the Russian House in Dhaka continue to inspire and foster a deeper connection between our two peoples for many more years to come. Long live Bangladesh-Russia friendship, and thank you all. সাভারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অবৈধ ইট ভাটা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাঝে মধ্যে আর্থিক জরিমানা আর ভাটার আংশিক অংশ ভেঙে দেওয়া হলেও কয়েকদিনেই তা ফিরে যায় আগের রূপে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য। সাভার থেকে দেওয়ানি মনের রিপোর্ট।
সারি সারি এসব ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া যেন পরিবেশকে গলা টিপে হত্যা করছে। প্রতি মুহূর্তে মানুষের গ্রহণ করা বায়ু এখন ইটভাটা ধোঁয়ায় বিশ্বে ভরা। রাজধানীর অদূরে সাভার উপজেলায় মোট 92টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 32টি অবৈধ। পরে ওটা আস্তে আস্তে কিছু পুনর্নির্মাণ করার পরে আবার কাজকর্ম চালু করছে। এটা অবদান গত বছর থেকেই এই বাটার কারণে আমরা ধান করা হারি না। যখন কিনা কাটার সময় হয়ে যায় তার এক সপ্তাহেই এই ধান পুরা জায়গা। আর আমরা কাইটা কামলা না, আমার কামলার খরচ হয় না, খালি দাবাবের তিনের নাকি। ইটভাটার কালো ধোঁয়ার মাধ্যমে বাতাসে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে কার্বন, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের মতো ক্ষতিকর উপাদান, যা মানুষ ও প্রাণীজগতের সুস্থভাবে বেঁচে থাকাকে কঠিন করে তুলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইটভাটায় সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পরিবেশবিদরা বলছেন ইটভাটা ধ্বংস করছে নদীনালা, খালবিলের জীববৈচিত্র্যকে। যে ধরনের গ্যাস নিঃসরণ করে ক্ষতিকর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো মানব দেহে দীর্ঘমেয়াদী শ্বাস প্রদাহে যে আক্রান্ত করে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য। আমাদের উদ্ভিদকুল যেটা আছে সেই উদ্ভিদকুলের যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদন ক্ষমতা, পরাগায়নের ক্ষেত্রে যে ইনসেক্টগুলি এর আশেপাশে বসবাস করার কথা ছিল, তারা কিন্তু এই বায়ু দূষণের কারণে বসতে পারে না বা থাকতে পারে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে স্পষ্ট 2013-তে নিষেধ থাকা সত্ত্বেও বেশিরভাগ ভাটাই স্থাপন করা হয়েছে মানুষের বসতি, নদীর তীর ও কৃষি জমির মাঝে। উপজেলা প্রশাসন বলছে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এবং অবৈধ যেই হোক না কেন রাষ্ট্রের প্রতি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেটা আমরা প্রত্যাশা করি। এর পরিপ্রেক্ষিতে যদি কেউ অডাসিটি দেখায় আইনকে অমান্য করার জন্য, এরকম যদি কেউ উদ্ধত্যপূর্ণ আচরণ দেখায়, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দেশে পরিবেশ দূষণ রোধে যে আইন করা হয়েছে তার যথাযথ বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। বাগেরহাট জেলার প্রশাসকের কার্যালয়ের 2টি পুরাতন ভবন ভাঙার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র 38 লাখ টাকায় কোটি টাকা মূল্যের ভবনটি পেয়েছেন খুলনা মহানগর যুবলীগ নেতা শেখ শাহজালাল সুজনের প্রতিষ্ঠান এসকে ট্রেডার্স। ভবন দুটি অন্তত কোটি টাকায় বিক্রি হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসকে ট্রেডার্সের কার্যাদেশ বাতিল করে পুনরায় নিলামের দাবি জানিয়েছে ঠিকাদার ও সচেতন মহল। সহকর্মী এস এস সোহানের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। 2024 সালের 6 মার্চ বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ব্লক 1 ও ব্লক 2 ভবন দুটি ভাঙনের জন্য নিলামের আহ্বান করা হয়। 150 জন ঠিকাদার শিডিউল কিনলেও মাত্র 10 জন নিলামে অংশ নেয়। অভিযোগ, 140 জন ঠিকাদারকে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়, আর কয়েকজন ঠিকাদারকে ভয় দেখানো হয় বা অতিরিক্ত শিডিউল মূল্য নেওয়া হয়। এদিকে এসকে ট্রেডার্সকে 38,01,000 টাকায় কার্যাদেশ দেওয়া হয়, যা স্থানীয় যুবলীগ নেতা নাসির উদ্দিন ও হুমায়ুন কবিরের প্রভাবের কারণে হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এখানে 150টি শিডিউল বিক্রি হয়, পক্ষান্তরে শিডিউল জমা হয়নি এবং এই শিডিউল জোরপূর্বক নেওয়া হয়েছে এবং সেখানে সরকারের বহু টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রায় 150 জন শিডিউল কিনেছিলাম, আমি সহ খুলনা আরও অন্যান্য এলাকার লোকজন শিডিউল কিনেছিলাম। তো আমাদেরকে ঢুকতে দেয়নি, কারো শিডিউল ফেলতে দেয়নি, কারো শিডিউল কেড়ে নিয়েছে, কারো শিডিউল ছিঁড়ে ফেলেছে। দুর্নীতির কারণে কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা আশা করব যে এটা পরিবর্তিত, সব কিছু যেমন পরিবর্তন হবে, এই জিনিসটাও ন্যায্য দামে বিক্রি হবে, যাতে সরকার তার ন্যায্য রাজস্বটা পায়, আমরা এটা আশা করব। তবে গণপূর্ত বিভাগের দাবি, রেড শিডিউল থেকে বেশি দামে ভবন দুটি নিলামে বিক্রি করা হয়েছে, এতে কোনো অনিয়ম হয়নি। শর্ত অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে আমরা সুপারিশ করা হয় নোয়া দেওয়ার জন্য বা ওয়ার করা দেওয়ার জন্য, এবং সেটাই করা হয়েছে। বাগেরহাট শহরের খারদারে 1990-এর দশকে নির্মিত ভবনটির আয়তন ও নির্মাণ ব্যয় জানতে পারেনি গণপূর্ত বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।